শুরুতে আমরা দেখতে পাচ্ছি গুরুজি তো এসে গেছেন। গুরুজির সাথে সবার আলাপ পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সেখানকার স্টুডেন্টসদের। সেই সময় রোশনাইকে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবেই বা কি করে? তাকে তো চা কফি বানাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওখানকার যারা স্যারেরা রয়েছেন তারা আসেন, তারা এসে কিন্তু রোশনাইকে দেখতে পাচ্ছে না। এবার রোশনাইকে ডাকছে যে কি ব্যাপার, এখানে যে মেয়েটাকে রাখা হয়েছিল সেই মেয়েটা কোথায়? গুরুজিও যথেষ্ট রেগে গেছেন যে কাকে আপনারা দায়িত্বে নিয়েছেন, প্রথম দিন থেকেই যে নিজের দায়িত্ব সম্পর্কে কোনো বোধই নেই তার। আর ওদিকে স্টুডেন্টসরাও বলছে হ্যাঁ কি যেন নাম ওর, রোশনাই মনে হয়। তখন রোশনাই রোশনাই করে ডাকতে থাকে ওখানকার আরো যারা কর্মরত স্যারেরা রয়েছেন তারা আর কি। তো রোশনাইকে ডাকতে ডাকতে রোশনাই তো আসে সেখানে, হাতে রোশনাই চা কফি। বলে তুমি কোথায় ছিলে এতক্ষণ? এতক্ষণ তোমাকে দেখা যায়নি কেন? আর তোমার হাতে এসব চা কফি কেন? ওদিকে স্টুডেন্টসরা কিন্তু নিজেদের মধ্যে ইশারা করছে যে এবার কি করবি, চা কফি তো নিয়ে এসেছি, যদি আমাদের কথা বলে, এরকমই একটা চোখে চোখে ইশারা চলছে আর কি। তখন রোশনাইকে বলে যে কি ব্যাপার, তুমি চা কফি কার জন্য নিয়ে এসছো? স্টুডেন্টসরাই বলছে কিন্তু তোমার কি মনে হয় যে আমরা গুরুজির সামনে বসে চা কফি খাবো নাকি? রোশনাই তো চুপ করে থাকে, কারণ রোশনাই জানে যে ওরাই বলেছে, ওরাই এমনটা করেছে, কিন্তু রোশনাই তো আর ওদের মতো নয়, রোশনাই চুপ করেই শোনে সবটা। গুরুজি রোশনাইকে বলছেন যে তুমি এখানে কাজ করতে পারবে তো, তোমার কি মনে হয়? রোশনাই বলে হ্যাঁ স্যার আমি পারবো। বলে যদি এখানে কাজ করতে চাও তাহলে কিন্তু আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবেই করতে হবে সবকিছু। রোশনাই বলে হ্যাঁ স্যার আমি তাই করব, আমি পারবো করতে। আর ওদিক থেকে বাকি যারা ওখানকার স্টাফরা রয়েছে তারা বলছে যে এটা কিন্তু তোমাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো রোশনাই, যদি তুমি স্যারের মনের মতো এমনকি স্টুডেন্টস এর মনের মতো করে না চলতে পারো তাহলে কিন্তু এই চাকরিটা তোমার থাকবে না। তখন রোশনাই গুরুজিকে বলছে স্যার আপনি কি গুরুজি আপনি কি চা কফি কিছু খাবেন? তখন বলে না, আমাকে আগে গরম জল এনে দাও, তারপরে খুব পাতলা করে লিকার দিয়ে আমাকে একটা চা বানিয়ে দিও। রোশনাই তখন তাই আনতে চলে যায়। আর স্টুডেন্টসরা কিন্তু রোশনাইকে দেখে হাসছে। এদিকে তো ছোট মাধবীলতার স্কুলে গিয়ে তাকে ভুলভাল বোঝাচ্ছে যে তার নাকি অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তো বলছে যে আপনি নিশ্চয়ই এরকম কারোর সাথে বিয়ে করবেন না যার অন্য জায়গায় গিয়ে চলছে আর কি। তখন মাধবীলতা বলছে প্রশ্নই ওঠে না। তখন বলছে যে আমার এই সত্যিটা কিন্তু শুধুমাত্র আপনাকেই বললাম, আর কিন্তু পরিবারের কেউ জানে না। মাধবীলতা বলছে ঠিক আছে, আমি না হয় আপনার সত্যিটা শুনলাম। এদিকে ছোট যখন ধন্যবাদ জানাতে যাচ্ছে মাধবীকে, তখন বলছে আপনার ধন্যবাদের কোনো প্রয়োজন আমার নেই। তারপরে বলছে আসলে আমাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের একটা আর কি বলে না, কখনো নয়, আপনাদের পরিবারের সাথে আমার সম্পর্ক আগে থেকে ছিল, আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছেন? ছোট বলছে হ্যাঁ ওই জন্য কমপ্লিটলি আমি উড়ে বেরিয়ে যেতে চাই আর কি। তখন মাধবীলতা বলছে হ্যাঁ তাই যান আপনি, কোনো অসুবিধা নেই। এবার ছোট আরো ভুলভাল কথা বোঝাতে থাকে যে আমি এখন যার সাথে আমার আছে তার সাথে যদি আমি বিয়ে না করি বা সম্পর্ক না রাখি, আপনাকে দুম করে করে নিই, তাহলে তো সে আত্মহত্যা করবে না, আর সেটা দেখে তো আপনার আর আমার মোটেও ভালো লাগবে না বলুন। তখন মাধবী বলছে শুনুন আপনার এই সমস্ত কথা না আমার শুনতে মোটেও ভালো লাগছে না, আপনি দয়া করে এখান থেকে যান। ছোট বলে শুনুন আমার যতই আপনার সাথে না হোক বন্ধুত্বটা কিন্তু থেকেই যাবে। বলে কোনো প্রশ্নই ওঠে না আপনার সাথে বন্ধুত্ব রাখার, আমার বয়ে গেছে। এরপরে ছোট বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি এখন। বলে প্লিজ যান এখান থেকে। তখন ছোট সেখান থেকে চলে যায়। এদিকে গুরুজি সমস্ত স্টুডেন্টসদের নাম জেনে নিচ্ছেন, সবার সাথে পরিচয় করে নিচ্ছেন। এবার বলছেন যে তোমরা যেই প্রোগ্রামের জন্য অডিশন দিতে চাইছো সেখানে অলরেডি কয়েক বছর ধরে আমি জাজ হয়ে গেছি, তো সেখানে কিন্তু সব রকমের ডান্স তারা দেখতে চাইবেন। এবার গুরুজি ঠিক করেন যে একে একে সবার ডান্স উনি দেখবেন যে কে কিরকম ডান্স করেন, তাই সবার ফার্স্টে সাক্ষীকে ডাকা হয়। এদিকে ছোট যখন চলে যাচ্ছে তখন মাধবী জিজ্ঞাসা করছে আচ্ছা যার সাথে আপনার আছে সে কি খুব সুন্দরী? বলে যে না আসলে এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ছোট বলছে আসলে সে এতটাই সুন্দরী যে তার দিক থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না কিছুতেই, আর সে যখন সামনে এসে দাঁড়ায় না মনে হয় যেন পৃথিবীর সবকিছু আড়াল হয়ে যায়। তখন মাধবী বলছে হ্যাঁ সে যদি রাস্তায় এসে দাঁড়ায় না তার দিকে দেখতে দেখতে আপনি বেঘরে প্রাণটাই হারাবেন রাস্তায় অ্যাক্সিডেন্টে, বুঝতে পেরেছেন? তখন কিন্তু আর করা হবে না। এভাবে মাধবী কথা শোনায় ছোটকে। আর ছোট ইচ্ছে করে এমন ভাবে বলছে যাতে মাধবী পুরো জ্বলে পড়ে ওঠে। ছোট এদিকে মনে মনে বলছে যাক এবার আচ্ছা করে যে কথাগুলো মাথায় ঢুকিয়ে দিয়েছি না, এরপরে আর আমাকে বিয়ে করার স্বাদ জাগবে না এই খান্ডারনির। এইভাবে বলে ওখান থেকে চলে যায়। এদিকে রোশনাই গুরুজির জন্য চা বানিয়ে নিয়ে চলে এসেছে। ততক্ষণে সাক্ষী নাচ চলছে আর কি, সে তার পারফর্ম করছে। রোশনাই তো চা দেয় আর এদিকে সাক্ষী পারফরমেন্সও দেখে। গুরুজি চা খেয়ে বলে না চাটা তুমি খারাপ বানাওনি, তবে নেক্সট দিন থেকে আরেকটু পাতলা করার চেষ্টা করবে, আমি একটু পাতলা চা খাই। তখন রোশনাই বলে আচ্ছা গুরুজি আমি এই ব্যাপারটার পুরো খেয়াল রাখবো। এরপরে তো রোশনাই দাঁড়িয়ে নাচ দেখতে থাকে। তখন গুরুজি দেখছে কি ব্যাপার, এই মেয়েটি নাচ দেখছে, বলছে তোমার কি কোনো কিছু আর বলার আছে? বলে না না গুরুজি আসলে ভাবছিলাম যে আপনার যদি কোনো কিছু লাগে। বলে দেখো আমি যেখানে গুরুজি বলছে আর কি যে এটা আমার ক্লাসরুম, যখন আমার ক্লাস চলে তখন আমি স্টুডেন্টস ছাড়া সেখানে আর অন্য কাউকে অ্যালাউ করি না, এটা যাতে তোমার মাথায় থাকে, এটা খেয়াল রাখবে। তখন রোশনাই বলে আচ্ছা স্যার, এরপরে আর ভুল হবে না, দিয়ে সেখান থেকে চলে যায়।
এবার চলে যাওয়ার পরেও কিন্তু রোশনাই দরজার আড়াল থেকে নাচ দেখতে থাকে। তখন সেখানকার যারা স্টুডেন্টসরা রয়েছে তাদের মধ্যে একজন রোশনাইকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে নেয়। এবার সে একটু বদমাশি করে আর কি। সে তখন গুরুজিকে শুনিয়ে শুনিয়ে বলছে যে গুরুজি দেখুন, আপনার বলা সত্ত্বেও কিন্তু রোশনাই ওখানে দাঁড়িয়ে আমাদের ডান্স দেখছে। তখন গুরুজি আবার ডেকে পাঠায় রোশনাইকে, বলে কি ব্যাপার, তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি ওখান থেকে কেন ডান্স দেখছো? বলে আসলে গুরুজি আমি ভাবলাম যে যদি আপনার কোনো কিছু প্রয়োজন পড়ে সেই কারণে আর কি আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তখন গুরুজি বলছেন, আবার যদি কোনো কিছু প্রয়োজন হয় তো তখন তোমাকে ডেকে নেওয়া হবে, তুমি দরজাটা বন্ধ করে দাও আর নিজের ঘরে চলে যাও। তখন রোশনাই বলে, আচ্ছা গুরুজি তাহলে তাই হবে, যদি আপনার কোনো প্রয়োজন পড়ে তাহলে কেউ আমাকে গিয়ে নক করবে, আমি এসে আপনার যা প্রয়োজন আমি সেটা সম্পূর্ণ করে দেবো আর কি। আরো অনেক কথাই রোশনাইকে বলছেন যে নাচটা হয়তো দেখতে খুব সুন্দর লাগে কিন্তু করে দেখানোটা কিন্তু ততটাই কঠিন। আর তোমার কাছে তো টেলিভিশন আছে, তুমি যদি সময় পাও তোমার কাজের ফাঁকে তুমি সেখানে দেখতে পারো। আর যারা এখানে সাধনা করতে এসেছেন তার সাধনার মাঝখানে দাঁড়িয়ে এভাবে বিরক্ত করো না। আর যেখানে আমি এখানে নাচ শেখাচ্ছি আর যে এই বিষয়ে নেই সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখবে, সেটাতে আমার অস্বস্তি হয়। আর তাছাড়া তুমি তো এখানে আমাদের হেল্প করতে এসেছো, চাটা কফি এসব বানাতে এসেছো, তো সেটাই করো না মন দিয়ে। এরপরে বাড়তি কাজে তো উৎসাহ দেখানোর কোনো মানেই হয় না, তাই না? তখন রোশনাই বলে, ঠিক আছে গুরুজি, কোনো অসুবিধে নেই, আমি চলে যাচ্ছি, যদি কারো প্রয়োজন হয় তাহলে সে গিয়ে নক করে দেবে আমাকে, আমি চলে আসবো। এই বলে রোশনাই সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যাচ্ছে রোশনাই চলে তো যায়, কিন্তু এরপরে গুরুজি পারফর্ম করে দেখায় যে তোমরা আমাকে ফলো করো, দেখো আমি কিরকম ভাবে করছি। তখন তো গুরুজির সেই অসাধারণ পারফরমেন্স দেখে রোশনাই নিজে চোখ ফেরাতে পারে না। রোশনাই কি করে, আবারও দরজার আড়াল থেকে গুরুজির পারফরমেন্স দেখতে থাকে। এদিকে তো পরের দিন রোশনাই ঘর মুছছে, তখন ছেলে মেয়েগুলো এসে আবার রোশনাইকে বিরক্ত করে, বলছে যে আচ্ছা তুমি এখন ঘর মুছছো, একটু সকাল সকাল উঠতে পারো না, আগে করতে পারো না? রোশনাই বলে, না না আমি সকাল সকালই উঠেছি, আসলে গুরুজি বলেছেন আজকে এখানে খাবেন, তাই আমি সকালে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, আর আমার মনে হচ্ছে তোমরা আজকে একটু আগে এসে পড়েছো। রোশনাই কিন্তু যথেষ্ট ভদ্রভাবে কথাটা বলে, কিন্তু স্টুডেন্টসটা তো বদমাস, তারা তো আরো বদমাশি করছে রোশনাইয়ের সাথে, ইচ্ছে করে তার পেছনে লাগছে, তাকে বকা খাওয়াচ্ছে। বলছে যে খুব বেশি কথা না তোমার মুখে, অমনি দুম করে বলে দিলে যে আমরা আগে এসে পড়েছি। ছেলে মেয়েগুলো বলছে আমরা ঠিক টাইমে এসেছি, গুরুজি আমাদেরকে একটু আগেই আসতে বলেছেন, তাছাড়া কিছুদিন পরে আমাদের প্রিলিমিনারি এক্সাম আছে। হ্যাঁ তাছাড়া তুমি এসবে কি বুঝবে, পড়াশোনা করেছো কোনোদিনও? মনে তো হয় না। রোশনাই বলছে, হ্যাঁ তাই তো, আমি আর এসবে কি বুঝবো। রোশনাই বলে, ঠিক আছে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি বরঞ্চ এগুলো রেখে আসি। তখন আরেকটি মেয়ে বলছে যে শোনো, এর আগের দিন কিন্তু আমাদের চা কফি কোনো কিছুই খাওয়া হলো না, আজকে আমরা আগে আগে এসেছি কেন জানো, যাতে আমরা আগেই সবকিছু খেয়ে নিতে পারি, তাই আমরা কিন্তু আবারও সেই চা কফি খাবো। যাও কালকে যে অর্ডার গুলো দিয়েছিলাম ওগুলো সব বানিয়ে নিয়ে এসো। তখন রোশনাই বলছে, তাহলে তো তোমরা আগে এসেছো, তাহলে তখন কেন বললে যে আগে আসোনি? তখন একটা মেয়ে আবার তেড়ে আসে, এই তুমি সবসময় তর্ক করো কেন গো? তখন ওখানকার একটি ছেলে, যে মনে হচ্ছে সবার থেকে একটু ভালো, তার নাম উজ্জ্বল, সে বলছে, এই তোরা সবসময় ওর সাথে ওরকম ব্যবহার করিস কেন রে, তোরা বললি কথাগুলো তাই তো ও বললো। রোশনাই তখন বলছে, দেখো তোমাদের মতো অত বড়লোক পরিবার থেকে আমি আসিনি, আমি একটু অভাবে পড়ে এখানে এসেছি, ভগবান না করুক যে তোমাদেরকে কোনোদিনও আমার এই সিচুয়েশনে পড়তে হয়, তাহলে তুমি বুঝতে পারবে তোমরা যে আমি কোন সিচুয়েশনে পড়ে এখানে এসেছি। আর তাছাড়া আমি তো একটা মেয়ে, তোমরাও মেয়ে, তো মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে অপমান করছো, তাতে তোমাদের খারাপ লাগছে না? রোশনাই বলছে, আমি তো আমার সব কাজই মন দিয়ে করছি, ভালো মতো করছি, এমনকি তোমরা যা যা করতে বলছো সবকিছুই শুনছি আমি, তাও তোমরা আমার সাথে এরকম ব্যবহারটা করছো কেন? তখন ওখানকার আরেকটি মেয়ে বলে, তার মানে তুমি আমাদেরকে শিখিয়ে দেবে যে আমরা কি করব না করব? জানো এখন যদি তোমার বিরুদ্ধে একটা কমপ্লেন করি তোমার চাকরিটাই থাকবে না। তখন সে উজ্জ্বল বলে, কেন কমপ্লেন করলেই যে চাকরি চলে যাবে তার কোনো মানে নেই, তোরা যদি কমপ্লেন করিস তাহলে আমিও কিন্তু সব সত্যি কথা বলে দেবো। তাদেরই ব্যাচের একজন ছেলে এরকম ভাবে বলছে, সেই জিনিসটাকেও কিন্তু তারা খুব ভালো চোখে দেখছে না। এদিকে মাধবীদের বাড়িতে ছোটর মা বাবা মানে দাদু ঠাম্মি চলে আসে, ভালো মতো করে আপ্যায়ন করা হয় তাদেরকে। এরপরে বড় মা বলছেন যে ছোট এসেছে মানে আমাদেরকে পৌঁছে দিয়েছে, আবার যাওয়ার সময় নিয়ে যাবে, খুব লাজুক ছেলে তো তাই ভেতরে আসতে চাইলো না। তখন মাধবী বলছে, লাজুক না বলুন অসভ্য। তখন ঠাম্মি বলছে, তুমি ওর উপরে রাগ করো না, আসলে আমার ছেলেটা কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। তখন দাদু বলছে, নিজের ছেলে বলে আমি বলছি না, তবে ও কিন্তু আমার শ্রেষ্ঠ সন্তান, ও মানুষ হিসেবে খুবই ভালো আর সবসময় মানুষদের নিয়েই থাকতে চায়। বড়মা বলছে, হ্যাঁ আসলে চাকরি বাকরি সেরকম করে না তো, ওই জন্যই ভাবে যে কোনো সেরকম কোনো রোজগার করে না, অথচ বিয়ে করবে, বউকে কি খাওয়াবে, তখন বউয়ের কাছে মানে বকা শুনবে আর কি, এই সমস্ত কথা ভাবতে থাকে, তাই বিয়েকে খুব ভয় পায়। মাধবী বলছে, তোমরা আসলে ও সত্যিটা কিছু জানো না। তখন মাধবীর বাবা বলছেন, আহ মাধবী
এখন এসব কথা থাক না, পরে বলবে না হয়, এখন ওনারা এসেছেন। এরপরে যখন বসে কথাবার্তা শুরু হয় তখন মাধবী বলছে, আমি আগে কিছু কথা বলে নি, যে জেঠুমণি আপনার ছেলে যখন তখন আমার স্কুলে আসবে, আমাকে অপমান করবে, আমি তো সেটা মেনে নিতে পারবো না। আর ওনার যে সমস্ত কথা উনি আমাকে বলছেন, এটা উনি ওনার বাড়িতে বলতে পারতেন তো, কিংবা এখানে সবার সামনেও বলতে পারতেন, কিন্তু সেটা না বলে উনি আমাকে বলেছেন। এমন তো নয় যে আমার বাবা উঠে পড়ে লেগেছিলেন এই সম্বন্ধের জন্য, এমনকি আমি ঝাঁপিয়ে পড়েছিলাম বিয়ের জন্য, এমনটা তো নয়। তখন বড়মা বলছে, কি হয়েছে, তুমি এত রেগে কেন আছো, তুমি তো খুব মিষ্টি স্বভাবের মেয়ে। তখন বলে, না বড় বৌদি, তুমি ভুল করছো, আমি মোটেও মিষ্টি মেয়ে নই, আমি সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করি। মাধবীর বাবা বলছে, মাধবী, মেয়ে মানুষের কিন্তু এত রাগ ভালো নয়। মাধবী বলছে, কেন বাবা, মেয়ে মানুষের কি রাগ থাকতে নেই? আর তাছাড়া রাগের মতো যদি ঘটনা ঘটে তাহলে কি রাগ করবে না? আর এখানে তো শুধু রাগ নয়, এখানে অপমানও আছে, তো সেটা তো তোমাকে বুঝতে হবে। মাধবী এক কথাই বলছে যে ওনার যদি কিছু বলার থাকতো এখানে সবার সামনে বলতেই পারতেন উনি, কিন্তু উনি আমাকে কেন বললেন? সবাই কিন্তু মাধবীর কথা শুনে বেশ অবাক হয়, যে ছোট এমন কি করেছে বলেছে যে মাধবী এতটা রেগে গেছে। আর এদিকে কিন্তু রোশনাইকে ছেলেমেয়েরা অপমান করার সমস্ত লিমিটই ক্রস করে দিচ্ছে। এবার উজ্জ্বলকে বলছে তারই ক্লাসমেটরা, যে তোর কি কিছু চলছে নাকি রোশনাইয়ের সাথে? আসলে এইভাবে কথা বলছিস তো সাপোর্ট নিয়ে, তবে রোশনাই মেয়েটা দেখতে কিন্তু খারাপ নয়, এইভাবে বলছে আর হাসাহাসি করছে। রোশনাই বলছে, তোমরা তো যথেষ্ট শিক্ষিত মেয়ে, ভালো শিক্ষা দীক্ষাও আছে, ভালো পরিবারেরও দেখে মনে হয়, তাহলে তোমরা এরকম কথাবার্তা কেন বলছো? আচ্ছা, তোমাদের পরিবারেও তো তোমাদের বোন আছে। তখন বলে, দেখো, নিজের সাথে না আমাদের বোনের তুলনা করতে যাবে না, ঠিক আছে? তোমার এত বড় সাহস কিভাবে হয় আমাদের সাথে এইভাবে কথা বলার? তখন রোশনাই বলছে, তোমরা যেটা করছো সেটাকে কিন্তু দুঃসাহস বলে। রোশনাই বলছে, তোমরা গুরুজিকে আমার নামে জানোই তাই বললে, আমাকে বকা খাওয়ালে, কেন তোমরা এরকম কাজ করছো? দেখো, আমি যা করছি নিজের ক্ষমতায় করছি, নিজেরটা নিজেই চালিয়ে নিচ্ছি, তোমাদের ওই সমস্ত আশা পূরণ করছি, তাহলে কেন করছো? বলে, তুমি তার জন্য টাকা পাচ্ছ। বলে, অবশ্যই, টাকা ছাড়া কি কিছু হয় নাকি? এই যে এত কিছু করছি, নিজের ক্ষমতায় নিজেকে চালাচ্ছি, তো তার সবকিছুর জন্য তো টাকা পয়সা লাগে, তাই না? তোমরা একজন নৃত্যশিল্পী, তোমরা এরপরে কত নাম করবে, কত মানুষের সাথে পরিচিতি হবে, কত মানুষের মন জয় করবে, তোমরা কত বড় হবে। আর তোমরা প্লিজ এরকম ধরনের কোনো আচরণ তোমাদেরকে শোভা দেয় না, তোমরা এরকম কিছু করো না। আমাকে এইভাবে অপমান করে নিজেদেরকে আর নিচে নামিও না, নিজেদেরকে ছোট করো না। এই বলে রোশনাই ওখান থেকে চলে যায়। আর একটি মেয়ে প্ল্যান করতে থাকে যে দাঁড়াও, তোমাকে আমি এবার আচ্ছা করে চোখের জল নাকের জল এক করিয়ে ছাড়বো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।